হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমাদের ইমো স্টোরি চ্যানেলটির সমস্ত রকম সকল পর্বের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। এই মুরগি লাগবে কি? প্রতি কেজি 140 টাকা। যার যা লাগবে আমাদের গাড়ির সামনে চলে আসেন। আর অল্প একটা মুরগি আছে, শেষ হয়ে গেলে আর পাবেন না। রাস্তার পাশে দাঁড়িয়ে এইসব বলছে একটা ছেলে। মুরগির দাম এত কম দেখে এলাকার মানুষজন আসতে লাগলো তার গাড়ির কাছে। 10 মিনিটের মধ্যেই সকল মুরগি বিক্রি হয়ে গেছে। এমন সময়ে ছেলেটার সাথে যে কাজ করতো সে বলতে লাগলো, ভাই আজকে তো ভালোই বেচা কেনা হয়েছে। আমাদের ফার্মের মুরগিও প্রায় সব বিক্রি হয়ে যাচ্ছে। আবার তো মুরগি ছেড়ে দিতে হবে। মহাজনের কাছে বলে মুরগি ছেড়ে দিতে বলবো নাকি? আরে রাব্বি, এত তাড়াহুড়ো করছিস কেন? মুরগিগুলো বিক্রি হয়ে যাক, তারপর না হয় মুরগি ছাড়া যাবে। চল এখন মহাজনকে হিসাব দিয়ে আমাদের টাকাটা নিয়ে আয়, বাসায় একটু কাজ আছে। ভাই চলো। আর ভাই, অনেক দিন ধরে ভাবছিলাম আমরা দুইজন মিলে যদি একটা মুরগির ফার্ম তৈরি করে ফেলি তাহলে কেমন হয়? আমাদের আর অন্যের হয়ে কাজ করতে হবে না, আমরা আমাদের কাজ নিজেরাই করতে পারবো। এতে আমাদের যা ইনকাম হবে দুইজন সমান ভাগে ভাগ করে নিব। কি বলেন আপনি? আচ্ছা, এটা না হয় আমি রাতে ভেবে নিব। এখন তাড়াতাড়ি চল, সন্ধ্যা হয়ে গেছে। মহাজন আবার ফোন দেওয়া শুরু করবে। এই বলে দুজন গাড়িটা নিয়ে চলে আসে তাদের মহাজনের বাড়িতে। কলিং বেল দিতেই মহাজনের স্ত্রী এসে দরজা খুলে দেয়। মহাজনের স্ত্রীকে দেখে মেঘ বলতে লাগলো, আসসালামু আলাইকুম। মহাজন বাসায় আছেন নাকি? ওনার সাথে কথা ছিল, যদি ওনাকে ডেকে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, তোমার মহাজন ভিতরে আছে, তোমরা বাহিরে বসো, আমি তোমার মহাজনকে ডেকে দিচ্ছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলেন, আমাদের আবার বাসায় যেতে হবে। মহাজনের স্ত্রী চলে গেল। এই দেখে মেঘ আর রাব্বি বাইরে বসে টুকটাক কথা বলতে লাগলো। কালকে কাজে আসবে কি আসবে না এই সব নিয়ে আলোচনা করছে। এমন সময় মেঘের মহাজন আসলো। কি খবর তোমাদের? আজকে কেমন বিক্রি করা হয়েছে মুরগিগুলো? মহাজন, আজকে খুব ভালো বিক্রি হয়েছে। এই নেন 3,25,000 টাকা আজকে বিক্রি করেছি। আগামীকালকে 300 মুরগি ডেলিভারি করতে হবে। এক ভাই ফোন দিয়েছিল আর আজকে রাতে অ্যাডভান্স দিয়ে যাবে বলেছে আমার বাসায়। ওই টাকাটা কালকে সকালে আমি দিয়ে যাবো আপনাকে। আর আজকের টাকাটা দিয়ে দেন, বাসায় যেতে হবে। এই নাও আজকে তোমাদের বেতন। কালকে সকাল সকাল চলে আসবে। আর একটা খামারে যেতে হবে, তোমাদের ওইখানে কিছু কাজ আছে। কাজটা শেষ করে এরপর মুরগি বিক্রি করতে বের হবে। মহাজন, কাল থেকে আমরা আর আসবো না, আমাদের আর ফোন দিয়েন না। এই নেন ওই লোকের নাম্বার, আপনি কথা বলে নিন। কাল থেকে আমাদের ফোন দিলেও আসবো না। চল রাব্বি, বাসায় যাই। হঠাৎ তোমাদের কি হলো? তোমরা তো কালকে আসবে বলেছিলে একটু আগে, তাহলে এখন আবার মত পাল্টালে কেন? এটাই বুঝতে পারছি না। তোমাদের কি লাগবে আমাকে বলবে তো, নাকি না বললে বুঝবো কি করে আমি তোমাদের কি লাগবে? মহাজন, আমরা এই 250 টাকার বেতনে কাজ করতে পারবো না। 1 কেজি একটা মাছ কিনতে গেলে 150 টাকা চলে যায়। আর বাকি 100 টাকা দিয়ে সবজি কিনবো, নাকি মা বাবার জন্য ভালো কিছু খাবার নিয়ে যাবো, আপনি বলেন। তো এখন আমাকে কি করতে হবে ওইটাই বলো। তোমরা যদি তোমাদের সুবিধা অসুবিধা আমাকে না বলো, আমি বুঝবো কি করে? আমাদের বেতন আরও বাড়াতে হবে। 250 টাকা থেকে 700 টাকা করতে হবে। 700 টাকা না করলে আমরা কাল থেকে আর কাজে আসবো না। কাল আমরা অন্য কাজ দেখব, যেখানে ভালো কাজ ও কিছু অর্থ বেশি পাবো, ওইখানেই কাজ করব। কি বলিস রাব্বি? ভাই তুমি একদম ঠিক কথা বলেছ। কাল থেকে আমরা আর আসবো না, এটাই শেষ কথা। মহাজন আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গেলাম আমরা। আরে আমার কথাটা তো শুনে যাও তোমরা দুজন। কথা না শুনে তোমরা দুজন চলে যাইতেছ। এই নাও, আজকে থেকে তোমাদের বেতন 700 টাকা করে দিলাম। আমি অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের বেতনটা একটু বাড়াবো, কিন্তু সময়ের জন্য আর পেরে উঠতে পারছি না। ধন্যবাদ মহাজন, আমাদের দিকটা বোঝার জন্য। কালকে সকালে আমরা চলে আসবো। আর কালকে 300 মুরগি কোন ফার্ম থেকে দিবেন একটু ভেবে নিন। আমরা যাই তাহলে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাও তাহলে, সকালে আমার বাসায় চলে এসো। এখান থেকে খাওয়া দাওয়া করে এরপর না হয় আমরা রওনা দিব যে কোনো একটা ফার্মে। মহাজনের কাছ থেকে বিদায় নিয়ে দুজন চলে গেল বাজারে। কিছু সদাই কিনে দুজন দুজনের বাসায় চলে গেল।
মেঘ বাসায় ঢুকতেই তার মা বলতে লাগলো, এই মেঘ, তোর বাবার শরীরটা তো ভালো না রে, ওষুধগুলো শেষ হয়ে গেছে, তুই কিছু একটা কর। এই 250 টাকা দিয়ে আমাদের সংসার চলবে কি করে? আমি না হয় কোনো একটা বাড়িতে কাজ করে গিয়ে। না আম্মু, তোমাকে আর কাজ করতে হবে না, মহাজন আমাদের টাকা বাড়িয়ে দিয়েছে, এখন 700 টাকা করেছে। আর আব্বুর কি ওষুধ লাগবে আমাকে বলো, আমি এনে দিতেছি। আগে গোসল করে খাওয়া দাওয়া করে নে, সারাদিন তো কাজে থাকিস, কি খাস কি না খাস এটা তো আর আমি জানি না। তুই গোসল করে আয়, আমি মাছটা কেটে একটু পেঁয়াজ দিয়ে ভুনো করে দিচ্ছি। না আম্মু, বাজার থেকে এসে একেবারে গোসল করে খেতে বসবো। আব্বুর কী কী ওষুধ লাগবে আমাকে বলো, আমি এনে দিতেছি এক্ষুনি বাজারে গিয়ে। আচ্ছা তুই একটু বস এখানে, আমি ওষুধের নামগুলো লিখে আনতেছি। এই বলে মেঘের মা তার রুমে চলে গেল। মেঘের বাবার জন্য যে ওষুধগুলো আনা লাগবে ওই ওষুধগুলোর নাম ছোট একটা খাতায় লিখে মেঘকে দিয়ে দিল। মেঘও চলে গেল ফার্মেসিতে। ওষুধগুলো আনার সময় হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে মেঘকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। একটুর জন্য মেঘ বেঁচে গেছে। কিছুটা দূরে গিয়ে গাড়িটা থেমে গেল। গাড়ির ভেতর থেকে একটা মেয়ে এসে মেঘকে মাটি থেকে উঠিয়ে বলতে লাগলো, সরি ভাইয়া, আসলে আমার গাড়িটা ব্রেক ফেল করেছিল, এর জন্য আর কি আমি গাড়িটা সামলাতে পারিনি। আপনার কোথাও লাগেনি তো? না, আমার কোথাও লাগেনি। তা আপনি কোথায় থেকে এসেছেন? আগে তো এই এলাকায় দেখি নাই আপনাকে। আসলে আমি ঢাকা থেকে নানুর বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করে গাড়িটা ব্রেক ফেল করে, পরে কোনোভাবে গাড়িটাই রাস্তায় নিয়ে আসি। মেয়েটাই সব বলছে। হঠাৎ মেঘের হাতের দিকে খেয়াল করতেই চিৎকার করে বলতে লাগলো, আরে আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে, আপনি আমার সাথে ফার্মেসিতে চলেন, আপনার হাতে ব্যান্ডেজ করাতে হবে। আরে এইসব কিছু লাগবে না, গরিব মানুষ তো, তাই আর কি, রক্ত বের হলেও কিছু হবে না। আপনি তো আর এত রাতে একা একা কোথাও যেতে পারবেন না। আর এখন কোনো মেকানিকও আসবে না যে গাড়িটা ঠিক করে দেবে আপনাকে, আপনি চলে যাবেন। এখন আমি কি করব? এই এলাকায় তো আমার পরিচিত কেউ নেই, আর গাড়িটা এখানে রেখে কিভাবে যাব? যদি চোর এসে গাড়িটা নিয়ে যায়? মেয়েটার এমন বোকা বোকা কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো মেঘ। মেঘের এমন হাসি দেখে মেয়েটা হালকা একটু রেগে বলতে লাগলো, এই আপনি এইভাবে হাসছেন কেন? আমার কিন্তু রাগ হচ্ছে। আমার রাগ কেমন আপনি জানেন না মনে হয়, তাই বলছি হাসি থামিয়ে চুপচাপ একটা উপায় বের করেন। আমি কিভাবে যাব এখান থেকে? আজকের কোথাও যেতে হবে না, আমাদের সাথে চলেন আমার বাসায়। আমার তো আর আপনাকে ঢাকা শহরের মতো ভালো খাবার খেয়ে দিতে পারবো না, যা আমরা খাই তাই দিব। আর গাড়ি এখান থেকে কেউ নিবে না, আমাদের এলাকায় চোর নাই। ঠিক আছে চলেন তাহলে। আর হ্যাঁ, আপনি যে আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন, আপনার আব্বু আম্মু কী বলবে আপনাকে? নিশ্চয়ই জিজ্ঞেস করবে আমি কে, তখন কি বলবেন আপনি আপনার আব্বু আম্মুকে? বলবো যে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, পরে তুলে নিয়ে এসেছি রাস্তা থেকে। এই বলে মেঘ মেয়েটাকে নিয়ে হাঁটতে লাগলো। অলি গলি দিয়ে মেঘ যাচ্ছে তার বাসার দিকে। মেয়েটাও মেঘের পাশাপাশি হাঁটছে। কিছু দূর যেতেই মেয়েটা বলতে লাগলো, আচ্ছা আপনার বাসায় কত দূর? আমি আর হাঁটতে পারছি না, পা দুটো ব্যথা করছে, গাড়ি থাকলে একটু নিয়ে আসেন। আমাদের এই অলিগলি দিয়ে গাড়ি ঢোকে না, আর ওই যে নীল বাসাটা দেখতেছেন ওইটাই আমাদের বাসা। আর একটু কষ্ট করে হাঁটেন, তাহলে আমরা বাসায় পৌঁছে যাব। ঠিক আছে চলেন। মেয়েটাকে নিয়ে মেঘ তার বাসায় ঢুকতেই মেঘের চাচাতো বোন বলতে লাগলো, চাচি, আপনার ছেলে দেখেন কোথায় থেকে মেয়ে নিয়ে এসেছে। আপনার ছেলেকে বাড়ি থেকে বের করে দেন, তা না হলে চাচার অনেক কথা শুনতে হবে। এই শিউলি, মুখ সামলে কথা বল, বলে দিলাম। সব না জেনে শুনে কথা বলবি না। আর তুই এখানে এসেছিস কেন? তোর তো কোনো প্রয়োজন নেই এখানে। প্রয়োজন না থাকলে কি আর এসেছি এখানে? প্রয়োজন আছে বলেই এসেছি। চুপচাপ ঘরে যা। আর এই মেয়ে কোথায় থেকে এসেছো? আমি ঢাকা থেকে এসেছি, আমার গাড়িটা রাস্তায় ব্রেক ফেল করে, পরে ওনার সাথে দেখা হয়, উনি আমাকে এখানে নিয়ে আসে। আসো মা, ভিতরে আসো। শিউলি, মেয়েটাকে ঘরে নিয়ে যা আর 1 গ্লাস শরবত বানিয়ে দে। ঠিক আছে চাচি, আপনি আসেন আমার সাথে। মেয়েটা চলে গেল শিউলির সাথে ঘরে। এইদিকে মেঘ তার মায়ের হাতে তার বাবার ওষুধগুলো দিয়ে বলতে লাগলো, আম্মু, এখন ওনাকে কি খেতে দিবে? সকাল না হলে তো আর মুরগির মাংস বা গরুর মাংস আনতে পারবো না। আমাদের ঘরে একটা বড় মুরগ আছে না, ওইটা জবাই করে ফেল। মেহমান যখন এসেছে তখন তো একটু ভালো মন্দ খাওয়াতে হবে, তাই না?
আর তোর হাত কাটলো কি করে? অনেক কাহিনী আম্মু, তোমাকে পরে বলবো। আমি আব্বুকে নিয়ে মুরগিটা জবাই করে আনি, আর শিউলিকে বলো রহিম চাচার দোকান থেকে আমার কথা বলে পোলাও আর চাল নিয়ে আসতে। আগে হাত ব্যান্ডেজ করে নে, হাত থেকে রক্ত পড়ছে। এই শিউলি, তোর চাচার রুম থেকে হাত কাটার মলমটা নিয়ে আয় তো, মেঘের হাতে লাগিয়ে দিতে হবে। আম্মু কিচ্ছু হবে না, তুমি আগে রান্না বসাও, আমি এনে দিতেছি সব কিছু। এই বলে মেঘ চলে গেল। মুরগিটা জবাই করে দিয়ে ফ্রেশ হয়ে চলে গেল তার রুমে। একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে বাইরে চলে আসলো। বাইরে এসে দেখে মেয়েটা আর শিউলি তার মায়ের পাশে বসে গল্প করছে। মেঘ তার মায়ের কাছে যেতেই বলতে লাগলো, মেঘ, ঘরে গিয়ে দেখ বিস্কুট আছে, এখন কিছু খেয়ে নে, আর একটু সময় লাগবে রান্না হতে। এখন কিছু খাবো না আম্মু, তোমরা রান্না করো, আমি একটু পাড়ার মোড় থেকে আসতেছি রাব্বির সাথে কথা বলে। আচ্ছা যা তাহলে। আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসিস কিন্তু, না আনলে তোর মাথার চুল সব ছিঁড়ে ফেলে দিব, এই বলে দিলাম। আমার কাছে এত টাকা নাই যে তোর জন্য প্রতিদিন এইটা ওইটা এনে দিব, তোর বাপের দোকান আছে, গিয়ে নিয়ে আয়, আমাকে বলিস কেন। এই বলে মেঘ চলে গেল পাড়ার মোড়ে। কাজলের দোকানে বসে আছে এমন সময় রাব্বি আসলো। মেঘকে এই সময় এখানে দেখে বলতে লাগলো, কিরে, তুই তো কখনোই এই সময় এখানে থাকিস না, আজকে এইখানে কি করে আসলি? ভুলে চলে এসেছিস নাকি? না রে, ভুলে আসি নাই, তোর কাছে এসেছি। কিছু টাকা হবে রে তোর কাছে? আসলে বাসায় মেহমান আইছে, আমার আব্বুর জন্য ওষুধও নিয়ে এসেছি, এর জন্য টাকা নেই হাতে। কত টাকা লাগবে তোর বাড়িতে? আমি এখন এনে দিতেছি। বেশি টাকা লাগবে না রে, 2000 বা 3000 টাকা হলেই হবে, দিতে পারবি তো? হ্যাঁ, তুই একটু এখানে বস, আমি বাসা থেকে নিয়ে আসতেছি। রাব্বি চলে গেলে তার বাসায় কিছুক্ষণ পর টাকাগুলো এনে মেঘের হাতে দিয়ে বলতে লাগলো, কালকে কি তুই কাজে যাবি না নাকি? আর কালকে তো বলিসলি 300 মুরগি প্যাকেট হয়ে যাবে কোথায় যেন, ওইটা কি তুই করবি নাকি আমি করে রেখে দিব? সকালে তুই এই নাম্বারে ফোন দিয়ে আমার নাম বললে ওরা তোকে মুরগির বক্স এনে দিয়ে যাবে, তখন তুই মুরগিগুলো প্যাকেট করে রেখে দিস যতটা পারবি, পরে আমি দুপুরের দিকে গিয়ে বাকিটা প্যাকেট করে লোকটাকে ফোনে বলে দিব না এসে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তুই একটু মহাজনকে ফোন দিয়ে বলে দিস কোনো ফার্ম থেকে মুরগিগুলো দিবে। আচ্ছা, আমি বাসায় গিয়ে বলে দিবনি ফোন দিয়ে। এখন যাই রে, কিছু খাই নাই, পেটে ইঁদুর দৌড়াচ্ছে রে। মেঘ চলে গেল বাসায়। দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখতে পেল সবাই বসে খাবার খাচ্ছে। মেঘকে দেখে শিউলি বলতে লাগলো, কিরে, আমার জন্য আইসক্রিম এনেছিস নাকি? না আনি নাই, কালকে এনে দিব। আম্মু খাবার দাও তো, খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ বস, খাবার দিতেছি। মেঘের আম্মু সবাইকে খাবার দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে মেঘ চলে গেল তার রুমে। এমন সময় মেঘের আম্মু ঘরে প্রবেশ করলো আর বলতে লাগলো, মেঘ, তুই একটু তোর বাবার সাথে গিয়ে ঘুমা, আমি আর পড়ি এখানে ঘুমাবো না। না আন্টি, আপনি আঙ্কেলের সাথেই ঘুমান, আর আমি শিউলি তার রুমে চলে যাচ্ছি। চলো শিউলি, আমরা যাই। তোমার বাসায় ফোন করে বলেছো মা? তোমার বাবা মা আবার চিন্তা করবে না তো? না, চিন্তা করবে না, আমি ফোন দিয়ে বলে দিয়েছি। আর মেঘ, আপনি হয়তো আমার ছোট, আপনাকে একটা কথা বলি, সকালে আমার জন্য একটা মেকানিক আইনেন, গাড়িটা ঠিক করাতে হবে। ঠিক আছে। পরি আর শিউলি চলে গেল। এদিকে মেঘ শুয়ে শুয়ে ভাবছে কি করবে কালকে, কাজে যাবে নাকি মেয়েটাকে আগে বিদায় দেবে। এইসব ভাবতে ভাবতে মেঘ ঘুমিয়ে গেল। সকালে মেঘের আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ওটা ফ্রেশ হয়ে মেঘ চলে গেল বাজারে। গরুর মাংস আর মুরগি ইত্যাদি নানান জিনিসপত্র নিয়ে বাসায় চলে আসলো। আম্মু এই নাও, সকল কিছু এনে দিলাম, আমি একটু আসতেছি, যদি কিছু লাগে তাহলে আমাকে ফোন দিও। আচ্ছা যা। মেঘ চলে গেল তার মহাজনের বাড়িতে। ডাকতে লাগলো তার মহাজনকে। মহাজন মেঘকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মেঘ, তুমি এইখানে কেন? কাজ শেষ নাকি? সকালে তো রাব্বিকে দেখিয়ে দিয়ে আসলাম সকল কাজ, আর মুরগি যেটা থেকে দিবে ওইটাও দেখিয়ে দিয়ে এসেছি। না মহাজন, আমি এটার জন্য আসি নাই, আমি কাজে বিকালে আসবো, বাসায় মেহমান এসেছে তো তাই আর কি, আপনাকে বলার জন্য এসেছিলাম যে টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, একটু চেক করে দেখতেন। টাকা এসেছে, কিন্তু 50,000 কেন? বাকি টাকা কখন দেবে? আর 1 টাকাও বাকি রেখে মুরগি বিক্রি করা যাবে না। আজ বা কালকের ভিতরে মুরগির বাচ্চা আনতেছে 30,000।
না মহাজন, ওরা টাকা দিয়ে মুরগি নিয়ে যাবে। এই 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে। ও আচ্ছা, এখন কি তুমি কাজ করবে না নাকি বাসায় চলে যাবে? এখন বাসায় চলে যাব, বিকালে এসে কাজ করব। ওইদিকে তো রাব্বি কাজ করতেই আসে, আমি না হয় এক নজর দেখে আসবো না। আর আপনি 7টার দিকে ফার্মে চলে যাবেন, ওইখান থেকে সকল মুরগি দেওয়া হবে। আপনি হিসাব রাখেন সব কিছুর। আচ্ছা, তাহলে তুমি একবার রাব্বির কাছ থেকে ঘুরে যাইও। আমি তো বিকেলে একবার যাব, আমারও কিছু কাজ আছে। আর টাকা পয়সা লাগলে আমাকে বলবা, শরমের কিছু নাই। ঠিক আছে মহাজন, আমি তাহলে গেলাম এখন। মেঘ চলে গেল রাব্বির কাছে। গিয়ে দেখে রাব্বি ফোনে কার সাথে যেন কথা বলছে। এইদিকে মেঘ কয়েকটা মুরগি প্যাক করে ফেললো। কিছুক্ষণ পর রাব্বি এসে মেঘকে দেখে বলতে লাগলো, কিরে কখন আসলি? আর তুই না বলেছিলি বিকালের দিকে আসবি, এখন চলে আসলি যে? মহাজনের বাসায় গিয়েছিলাম, দেখা করে আইসা ভাবলাম তোর সাথেও দেখা করে যাই। মুরগির কয় পিস প্যাকেট করা হয়েছে? এই তো প্রায় 150+ মুরগি প্যাকেট হয়ে গেছে। তুই বাসায় চলে যা, আমি প্যাকেট করে এরপর তোকে ফোন দিব নে। ঠিক আছে, ফোন দিস। আর এই নে, এই টাকাটা রেখে দে, টাকা লাগবে না। কেন, মেহমান কি চলে গেছে নাকি? না রে, চলে যায় নাই, আছে এখন, দুপুরের পরে যাবে। আচ্ছা, তুই প্যাকেট করা শেষ হলে ফোন দিস আমাকে, আমি এখন যাই। ঠিক আছে, যা তাহলে। আর বিকেলে আসার সময় সিগারেট নিয়ে আসিস, আমার জন্য মহাজনকে বলে। সিগারেট না খেলে কাজে মন বসবে না। আচ্ছা, নিয়ে আসবো নে, তুই কাজ করতে থাক। এই বলে মেঘ চলে গেল তার বাসায়। এসে দেখে পরি আর শিউলি বসে ফোন টিপছে। মেঘ কিছু না বলে তার মায়ের কাছে চলে যায়। কিরে মেঘ, কোথায় গিয়েছিলি? তোকে খুঁজছিল মেয়েটা, কি যেন বলবে বলেছে। আর খাবার রান্না হয়ে গেছে, শিউলিকে বল যে মেয়েটাকে নিয়ে ঘরে যাইতে। ঠিক আছে আম্মু। এই বলে মেঘ চলে গেল মেয়েটার কাছে আর বলতে লাগলো, আপনি আমাকে ডেকেছিলেন নাকি? ডেকেছিলাম গাড়িটা ঠিক করা হয়েছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য। আমি একটু পর বেরিয়ে যাব নানু বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, গাড়ি ঠিক আছে, সকালে মেকানিক নিয়ে গাড়ি ঠিক করে রেখে এসেছে ওইখানে। ধন্যবাদ আপনাকে। আর কত টাকা লেগেছে একটু যদি বলতেন, আমি যাওয়ার সময় দিয়ে যাইতাম। টাকা লাগে নাই, ওই 2-3টা আর ছুটে গিয়েছিল, ওইটাই লাগিয়ে দিয়েছি। আর মেকানিক আমার বন্ধু, তাই টাকা নেয় নাই। কি ভাইয়া, আপনার ভাবসাব তো ভালো দেখছি না। চাচি আপনার ছেলে দেখেন আমাদের সাথে শয়তানি করতেছে, কিছু বলেন। এই, আমি তোদের সাথে শয়তানি কখন করলাম? শিউলির হাতে চিমটি কেটে বলল কথাটা। আর আম্মু বলছে ওনাকে নিয়ে ঘরে যাইতে। খাবার রান্না করা শেষ হয়েছে? যাব, ওই তো তোকে একটা কথা বলার ছিল। কথাটা রাখবি নাকি আগে বল। যদি না রাখিস তাহলে বলবো না, আর রাখলে বলবো। আগে বল শুনি, যদি রাখার মতো হয় তাহলে রাখবো, আর না রাখার মতো হলে তাহলে রাখবো না। আমার স্বভাব তুই ভালো করেই জানিস। একটা বিয়ে করে নে, চাচির অনেক কষ্ট হইতেছে। বিয়ে করার সময় হলে ঠিকই করব, তোর বলতে হবে না। আমি চাচাকে বিকালে বলতেছি তোর জন্য ছেলে দেখতে। তুই অনেক ফাজিল হয়ে গেছিস, কথায় কথায় বিয়ের কথা বলিস। তো বলবো না, কতদিন ধরে বলতেছি তোকে যে। শিউলি কথাটা বলতে যাবে এমন সময় মেঘের আম্মুর ডাক। কিরে, তোদের না বললাম তাড়াতাড়ি ঘরে আসতে? সকালে হালকা পাতলা নাস্তা করেছিস, আর কিছু খাসনি। এখন রান্না করেছি, তাড়াতাড়ি আয় ঘরে। এই তো চাচি আসতেছি, আপনি যান। এই বলে শিউলি আর পরি চলে গেল রুমে। মেঘও হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় মেয়েটা বলতে লাগলো, আন্টি, আজকে আমি তাহলে যাই। আপনারা এই একদিনে আমাকে এতটা আপন করে ফেলেছেন, কখনোই ভাবতে পারিনি আপনাদের কাছ থেকে যে এত ভালোবাসা পাবো। তোমাকে তো তেমন ভালো কিছু রান্না করে খাইয়ে দিতে পারি নাই। অন্য দিন আবার আইসো, ইনশাল্লাহ আবার ভালো কিছু খাইয়ে দিব। ঠিক আছে আন্টি। মেঘ চলো, আমাকে দিয়ে আসো গাড়ির কাছে। চলেন। মেঘ আর পরি চলে আসলো গাড়ির কাছে। পরীকে বিদায় দিয়ে মেঘ চলে গেল তার কাছে। রাত প্রায় 10টা। মেঘ আর রাব্বি কাজ করছে। এমন সময় কয়েকটা লোক আসলো। মেঘের কাছে এসে বলতে লাগলো, এই যে ভাই, আপনার নাম ওই কি মেঘনা নাকি? জি ভাই, আমার নাম মেঘ। তবে আপনারা তো চিনলাম না, আপনারা কে? আপনাকে 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছি মুরগির জন্য। আমরা তার লোক, রাস্তা চিনে আসতে পারি নাই, এর জন্য দেরি হয়ে গেছে। ও, আমাকে ফোন দিবেন না, তাহলে আমি বলে দিতাম কোথায় আসতে হবে আপনাকে।
আচ্ছা, এখন তো চলে এসেছি, মুরগিগুলো তাড়াতাড়ি ভরে দিয়ে দেন, আবার আমাদের অনেক দূরে যাইতে হবে। আমাদের একটু সাহায্য করতে হবে মুরগি ওঠানোর সময়। ঠিক আছে, চলেন। সবাই মিলে মিশে কাজ করতে লাগলো। এইদিকে কাজ শেষ হতেই মেঘ টাকাগুলো নিয়ে মহাজনকে দিয়ে দিল। এই নাও মেঘ, আজকের টাকা। আজকে একটু বেশি কষ্ট করেছো তাই একটু বাড়িয়ে দিলাম আজকে। চলো আমার বাইক দিয়ে তোমাদের পৌঁছে দিয়ে আসি। না, আপনার যেতে হবে না, আমরা চলে যেতে পারবো। আপনি বাসায় চলে যান, ভাবি চিন্তা করবে, আবার অনেক রাত হলো। একা যেতে পারবে তো তোমরা? যেতে পারবো, আপনি চলে যান। রাব্বি চল, আমরা শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, তাড়াতাড়ি হবে। চল। রাব্বি আর মেঘকে চলে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই পিছন থেকে কে যেন ডাকতে লাগলো মেঘকে। মেঘ পিছন ফিরে দেখে কেউ নেই। আবার দুজন হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই আবার পিছন থেকে ডাক। এবার রাব্বি বলতে লাগলো, এই কোন হালার পুত্রে পিছন থেকে ডাক দিস? সামনে আসলে তোদের কি সমস্যা? সামনে আয় দেখি, তুই কে? এই ছেলে, তোর সাথে কোনো মানুষ নাই, আমি মেঘের কাছে এসেছি। মেঘের সাথে কথা বলে আবার চলে যাব। তুই আমাদের মাঝখানে কথা বলার কে? কি কথা বলবি বল আমার সামনে। মেঘ, তাকে বলতে বল, তো কি কথা বলবে? ভাই আপনি কে? একটু সামনে এসে কথা বললে খুব ভালো হতো, অন্ধকার আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি সামনে আসেন। মেঘের কথা শুনে লোকটা মেঘের সামনে আসলো। মেঘ লোকটাকে চিনতে পারলো না। এই দেখে মেঘ ভাবছে এই লোকটা কে হতে পারে। এত কিছু ভাবার দরকার নেই মেঘ তোমার। আমি এসেছি তোমার কাছে একটা কাজ নিয়ে। তুমি কি আমার কাজটা করে দিতে পারবে? যদি পারো এর বিনিময়ে টাকা দেবো তোমাকে। কি কাজ করতে হবে আগে বলেন, এরপর ভেবে দেখবো কাজটা করবো নাকি করব না। এই দুদিন এর মধ্যে তোমাদের এলাকায় কেউ এসেছিল গাড়ি নিয়ে বা বেড়াইতে? একটা মেয়ে এসেছিল কালকে রাতে, তার গাড়ি ব্রেক ফেল করে, পরে ওনাকে আমাদের বাসায় থাকতে বলি। এইসব প্রশ্ন আপনি জিজ্ঞেস করছেন কেন, এটা বুঝলাম না। ওই মেয়েটা আবার আসবে তোমাদের এলাকায় মেয়ে পাচার করতে। আপনার কথায় আগামাতা কিছু বুঝতেছি না, আপনি একটু সব কিছু খুলে বলবেন আমাকে। ওই মেয়েটা নারী পাচার করে, মানে মেয়েদের ধরে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে বিক্রি করে দেয়। এবার তো বুঝতে পারছো? আর বুঝতে পেরেছি, তবে এখানে আমাদের কাজটা কি এটাই তো বুঝলাম না। আপনি আমাকে চেনেন কি করে এটাও বললেন না। এইগুলো পরে সব জানতে পারবে। ওই মেয়েটা যদি আবার আসে তাহলে তুমি ওর দিকে কড়াভাবে নজর রাখবে। এই নাও আমার ভিজিটিং কার্ড, যদি প্রয়োজন হয় আমাকে খবর দেবে। আরএস গ্যাংস্টার মানে বুঝলাম না, আপনি কি কোনো গ্যাংস্টারের লিডার নাকি? এইসব এখন জেনে তোমার কোনো কাজ নেই। তোমাকে যেটা বলেছি ওটাই করো, বাকিটা আমি দেখতেছি। এখন তোমার বাসে যেতে পারো, আমি গেলাম। এই বলে লোকটা অন্ধকারে মিলিয়ে গেল। মেঘ আর রাব্বি হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছে। মেঘ কিছুই ভাবতে পারছে না কি করবে। এমন সময় রাব্বি বলে উঠল, মেঘ, লোকটা এতক্ষণ কি বলে গেল কিছু বুঝতে পারলি? আমার তো মনে হয় এই লোকটা কোনো গ্যাংস্টারের হয়ে কাজ করে। এই সব ঝামেলায় জড়ানোর দরকার নেই আমাদের। পরিশ্রম করে খাচ্ছি, আরও খাবো। আল্লাহ তাআলা আমাদের কিছু কম দেয়নি। আচ্ছা যা, বাসায় চলে এসেছি, আমিও বাসায় যাই। আর সকালে আমাকে ডাক দিয়ে নিয়ে যাস যদি ঘুম থেকে না উঠতে পারি। ঠিক আছে, নিয়ে যাবো নে। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে নাকে সরিষার তেল দিয়ে একটু ঘুম দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুইও যা। মেঘ চলে গেল তার বাসায়। গোসল করে খাওয়া দাওয়া করে তার রুমে শুয়ে আছে। এমন সময় মেঘের বাটন ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ লেখা ছিল এমন, এই যে মিস্টার, আমি পড়ি, আশা করি চিনতে পারছেন। কালকে সন্ধ্যায় আমি আবার আপনাদের বাসায় আসতেছি। আমার কিছু কাগজপত্র রেখে এসেছি আপনার রুমে ড্রয়ারের ভেতরে, ওইগুলো একটু গুছিয়ে রাখবেন। মেঘ মেসেজটা পড়ে বিছানা থেকে উঠে ড্রয়ারে খুঁজতে লাগলো কাগজগুলো, কিন্তু ড্রয়ারে কোনো কাগজ না পেয়ে মেঘ চিন্তিত হয়ে পড়ে। এখন সে কি করবে এইসব ভাবছে। এমন সময় পাশের রুমের থেকে তার মা বলে ওঠে, মেঘ, তোর ড্রয়ারে কিছু কাগজ ছিল, ওইগুলো দেখ নিচের ড্রয়ারে রেখেছি। আর এইসব কাগজপত্র ভালো একটা ড্রয়ারে রেখে দিবি, এইখানে সেইখানে রেখে দিস, কেউ যেন নিয়ে না যায়। তো আচ্ছা আম্মু, রেখে দিতেছি, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সকালে রাব্বি আসলে আমাকে ডেকে দিও, সকাল সকাল উঠতে হবে। ঠিক আছে, ডেকে দিব নে, তুইও ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। মেঘ কাগজগুলো নিয়ে পড়তে লাগলো। কাগজগুলোতে নারী পাচারের অনেক কিছু লেখা ছিল, যেগুলো পড়ি নিয়ে যেতে মনে ছিল না। মেঘ কাগজগুলো পড়ে ড্রয়ারে রেখে দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো রাব্বির ডাকে। কিরে মেঘ, আর কত ঘুমাবি? কাজে যাবি না নাকি?
মহাজন ফোন দিয়েছে 2বার, বলেছে তার সাথে দেখা করে এরপরে উত্তরপাড়া ফার্মে যাওয়ার জন্য। তুই 5 মিনিট বসে থাক, এখানে আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে মেঘ ফ্রেশ হতে চলে গেল। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে চলে আসলো বাইরে। মেঘ তার মাকে বলে যায় যে চলে যাবে, এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার মহাজন ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ, তোমরা কোথায় আছো? একটু তাড়াতাড়ি আমার বাসায় আসো তো, তোমার বাবিকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তোমার বাবির পেন উঠেছে, একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসো। ঠিক আছে মহাজন, আমি এখনই আসতেছি গাড়ি নিয়ে, আপনি ভাবিকে রেডি করেন। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। ফোন কেটে মেঘ দৌড় দিল আশিকের বাড়িতে। কিছুক্ষণের মধ্যে চলে গেল আশিকের বাসায়। আশিককে জোরে জোরে ডাকতে ডাকতে বলতে লাগলো, এই আশিক রে, তাড়াতাড়ি বের হ ভাই। মেঘের এমন কথা শুনে আশিক তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে বলতে লাগলো, কি রে, কি হয়েছে? এমন ভাবে বলতেছিস কেন? চাচাচাচির কিছু হয়েছে নাকি? না রে, আম্মু আব্বুর কিছু হয় নাই। আমার মহাজনের স্ত্রী প্রেগনেন্ট, ওনার পেন উঠেছে, তাড়াতাড়ি যাইতে হবে হাসপাতালে। তোর গাড়িটা বের কর। তুই একটু বস, আমি আসতেছি শার্টটা নিয়ে। আশিক তার শার্টটা নিয়ে চলে গেল গাড়িতে। মেঘকে নিয়ে তার মহাজনের বাসায় চলে গেল। মহাজনের স্ত্রীকে নিয়ে সোজা হাসপাতালে চলে গেল। মহাজনের স্ত্রীকে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পর একটা বেবির কান্না শুনতে পেল সবাই। এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ, আপনি কোথায় আছেন? আমি তো আপনার বাসায় এসেছি। আমি তো একটু হাসপাতালে আছি, এখন বাসায় যেতে পারবো না, আপনি থাকেন কয়েকটা দিন। তুমি যখন বলতেছো তাহলে তো থাকতেই হয়। আচ্ছা ঠিক আছে, হাসপাতাল থেকে কখন আসবে তুমি? দেরি হবে আসতে, আপনি আম্মুর সাথে বা শিউলির সাথে গল্প করেন। এই বলে মেঘ তার ফোনটা কেটে দিল। হাসপাতালে বিকেল 5টা পর্যন্ত থেকে চলে আসলো উত্তরপাড়া ফার্মে। এসে দেখে রাব্বি একা একা কাজ করছে। কিরে রাব্বি, আজকে একটু কষ্ট হয়ে গেছে তোর জন্য, তাই না রে? না রে মামা, আমি তো বসেই ছিলাম সারাদিন। ওই দিন রাতে যে একটা লোক এসেছিল, তার সাথে কয়েকজন এসেছে, তারাই কাজ করে দিয়েছে আমার। ওরা কোথায় আছে? আর ওরা যখন এসেছে আমাকে ফোন দিলি না কেন? ওদের সাথে কথা আছে অনেক, বিশেষ করে কালকে রাতে যার সাথে কথা হয়েছিল তার সাথে। ওরা ওইদিকে আছে, তুই যা, আমি কাজ করি, তোর কাজ করতে হবে না আজকে। ঠিক আছে, কর তাহলে, আমি গেলাম রে। এই বলে মেঘ চলে আসলো ফার্মের পিছনে। এসে দেখে ওই লোকটার সাথে আরো কয়েকজন লোক বসে আছে। মেঘ তাদের কাছে যেতেই লোকটা বলতে লাগলো, কি মেঘ, তোমাকে যেটা বলেছিলাম ওটা সত্যি হয়েছে নাকি? বলেছিলাম না সে আসবে আবার তোমাদের বাসায়, আর তোমার চাচাতো বোনকে একটু দেখে রাখো। তার উপর সবার প্রথম মনে হয় টার্গেট করেছে। কিন্তু এখন আমি কি করবো ভাই, কিছুই তো বুঝতে পারছি না। এখন ওনাকে বাসা থেকে বের করে দিলে আব্বু আম্মু বলবে কেন বের করে দিয়েছি, হাজার প্রশ্ন করবে এই সব নিয়ে। তোমার কিছু করতে হবে না, আমার লোক তোমাদের এলাকায় চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। শুধু তুমি আমাদের সাথে থেকে সাহায্য করো, তাতে চলবে, আমাদের আর কিছু লাগবে না। ঠিক আছে ভাই, আমি আমার সবটুকু দিয়ে সাহায্য করব। আর উনি চলে এসেছে, কালকে কিছু কাগজপত্র রেখে গিয়েছিল নারী পাচারকারীর কিছু, আমি সব পড়ে ফেলেছি। আর আপনারা কি আমার সাথে আমার বাসায় থাকবেন নাকি আপনাদের জায়গা আছে? মেঘ, ওরা রাতে কাজটা করে, সারাদিন ঘুমায়। আমাদের 2টা সেশন আছে, একটা সেশনের লোক রাতে, একটা সেশনের লোক দিনে কাজ করবে। এইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর এটা যাওয়ার সময় ওই মেয়ের গাড়িতে লাগিয়ে দিও, কারণ তো বলা যায় না ওর গাড়ি দিয়ে মেয়ে পাচার করতে পারে। ঠিক আছে ভাই, এই রাব্বি চল আজকে বাসায় চলে যাই, কালকে আবার আসবো। এখন আর কোনো কাজ করতে হবে না। মহাজনকে বলে আর 2জন লোক বলবো নি বের করে নিতে, আমাদের পক্ষে একা করা সম্ভব না। একদম ঠিক বলেছিস, আরও 2জন থাকলে আমাদের জন্য ভালো হবে। আর মহাজনের ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে বললি না তো? মেয়ে হয়েছে, আমাকে টাকা দিয়ে দিয়েছে মিষ্টি কিনে নিয়ে যাওয়ার জন্য। চল বাজারে যাই, মিষ্টি কিনে এরপর না হয় বাসায় যাব, কি বলিস তুই? চল। মেঘ আর রাব্বি চলে গেল বাজারে। মিষ্টি কিনে সোজা বাড়িতে চলে আসলো। মেঘের হাতে মিষ্টি দেখে মেঘের মা বলতে শুরু করলো, কি রে মেঘ, তোর হাতে মিষ্টি কেন? হঠাৎ করে কিছুই তো বুঝতে পারলাম না। পাশ থেকে শিউলি বলে উঠল, বোঝেন না চাচি, বাসায় মেহমান এসেছে, অনেক তো ভালো মন্দ খাওয়াতে হবে, তাই হয়তো মিষ্টি এনেছে, তাই না রে? দেখ সেগুলি বেশি কথা বলবি না, বলে দিলাম।
আমার মহাজনের স্ত্রীর মেয়ে হয়েছে, তাই আমাদের মিষ্টি দিয়েছে সবাই খাওয়ার জন্য। ও আচ্ছা, তা তুই ফ্রেশ হয়ে আয়, খাবার দিতে হচ্ছে তোকে। না আম্মু, পরে খাবার খাবো, এখন ক্ষুধা নেই, বাজার থেকে খেয়ে এসেছি। ঠিক আছে, পরে ঘুমানোর সময় না হয় অল্প কিছু খেয়ে ঘুমিয়ে থাকিস। মেঘ চলে গেল তার রুমে। কাগজগুলো নিয়ে সে পরীর হাতে দিয়ে বলতে লাগলো, এই নেন আপনার সকল কাগজপত্র। তা আপনি আপনার বাসায় কবে যাবেন সেটা বলেন। কয়েকদিন থাকবো এখানে, তাই না আন্টি? মেঘ, মেয়েটা থাকুক কয়েকটা দিন এইখানে, কয়েকদিন বেড়াক। তোমাদের যা ইচ্ছা করো, রাখলে রাখো, না রাখলে বের করে দাও। এই বলে মেঘ তার রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও বলতে পারে না। সকালে তার মায়ের কান্নার শব্দে মেঘের ঘুমটা ভেঙে যায়। কি হয়েছে মা, তুমি এভাবে কান্না করছো কেন? আব্বুর কিছু হয়নি তো? কি হলো, এভাবে চুপ করে আছো কেন বলো? না রে মেঘ, তোর আব্বুর কিছু হয় নাই। শিউলিকে পাওয়া যাচ্ছে না ভোর থেকে, সবাই চিন্তা করতেছে। তুই একটু খোঁজ নিয়ে দেখ তো কোথায় গেছে। আম্মু, মেয়েটা কোথায় গেছে? আমাদের বাসায় যে ছিল চলে গেছে নাকি আছে? সে তো রাতেই চলে গেছে, পরে আর আসে নাই তো। তুই এক কাজ কর বাবা, আগে শিউলিকে খুঁজে বের কর। তো চাচা হাসপাতালে ভর্তি আছে। আচ্ছা আমি খুঁজতেছি, তোমরা আর কান্নাকাটি করো না, আমি দেখি কি করা যায়, থানায় যাইতেছি। এই বলে মেঘ ঘর থেকে বেরিয়ে চলে গেল পাড়ার মোড়ে। গিয়ে দেখে পরীর গাড়িটা রাখা আছে, গাড়িটা এইখানে রাখা আছে, কিন্তু মেয়েটা গেল কই? এই সব ভাবছে মেয়ে, কেমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ওই লোকটা ফোন দিয়েছে। কল রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো মেঘ, তোমার চাচাতো বোনকে পরি তুলে নিয়ে এসেছে, আমরা তাকে ধরে জেনেছি। সাথে তোমার চাচাতো বোন ও আছে, তোমার বোনকে এসে নিয়ে যাও। কিন্তু ভাই এখন কোথায় আসবো, আর কোথায় থেকে বা নিয়ে যাব ওইটা তো বললেন না। আর শিউলি সুস্থ আছে তো নাকি? হ্যাঁ, তোমার বোন সুস্থ আছে, তবে তোমার বোন এখন ঘুমাচ্ছে মনে হয়। ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল পানির সাথে, এখন ঘুমাচ্ছে। আচ্ছা আপনি ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দেন, আমি আসতেছি একটু পর। লোকটা তার ঠিকানা পাঠিয়ে দিল মেঘকে মেসেজ করে। এইদিকে মেঘ বাসায় জানিয়ে দিল যে শিউলিকে পাওয়া গেছে। মেঘ লোকটার ওই ঠিকানায় চলে গেল। গিয়ে দেখে শিউলি শুয়ে আছে। মেঘ ভিতরে ঢুকতেই লোকটা বলতে লাগলো, মেঘ তুমি এসেছো, তোমার অপেক্ষা করছিলাম। এখন বলো এই মেয়েটার কি শাস্তি দেবো? এমন এক শাস্তি দেন যাতে কোনোদিন মেয়ে হয়ে সে অন্য একটা মেয়ের জীবন নষ্ট না করতে পারে। ওর কত বড় সাহস আমার বাসায় থেকে আমার বাসার জিনিস নিয়ে যায়। আমি কিছু করবো না, যা করার তুমি করবে। আর তোমার সাথে কিছু কথা আছে, ওর বিচারটা আগে করো, এরপর না হয় বলবো কি কথা। ওর বিচার আপনিই করেন, আমি আগে কখনো এসব করি নাই আর করতেও চাই না, প্লিজ আপনিই করেন। ঠিক আছে, আমি ওই করতেছি, তবে কি বিচার করব ওইটা একটু বলে দাও তুমি। কী বিচার আর করবেন? মেয়ে মানুষ কয়েকদিন না খাবার দিয়ে ঘরের ভিতরে আটকে রাখেন, তবে বুঝতে পারবে একটা বাবার কাছ থেকে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া কেমন। ঠিক আছে, তুমি যা বলতেছো আমি তাই করতেছি। তোমার সাথে আমার কিছু কথা ছিল, এই গায়ে ছাড়া ও যদি কথাগুলো মন দিয়ে শুনতো খুব ভালো হতো। জি বলেন, কি কথা? আমি তোমার চাচাতো বোনকে বিয়ে করতে চাই, তুমি কি তোমার চাচাতো বোনকে আমার হাতে তুলে দেবে? দেখেন ভাই, আমি তো আর ওর বাবা মা না যে আমি কিছু বলতে পারবো, তবে আপনি আমার চাচা চাচির সাথে কথা বলে দেখতে পারেন। ওরা রাজি থাকলে বিয়ে হবে আপনাদের, আর রাজি না থাকলে ভাই আমার কিচ্ছু করার নাই। ঠিক আছে, আমি কালকেই আমার আব্বু আম্মুকে নিয়ে তোমার চাচাদের বাসায় যাব। আর ওইটা কথা তো বলা হয় নাই, তুমি কি আমার গ্যাংয়ের হয়ে কাজ করবে নাকি? কিন্তু ভাই আমি তো অন্য জায়গায় কাজ করি, এখানে সময় দিব কি করে বুঝতে পারছি না, আর আগে কখনো এই কাজ করি নাই। তোমার যখন খুশি ইচ্ছা আসতে পারবে, তোমাকে বাধা দেবে না কেউ। আর আমার কথাটা একটু ভেবে দেখো, চলো তোমার বোনের কাছে নিয়ে যাই। ঠিক আছে, আমি কথা বলবো না চাচার সাথে আজকে। আর ওর তো জ্ঞান ফিরে নাই, তাহলে কি করে নিয়ে যাবে বাসায়? জ্ঞান ফিরে যাবে এখনই, একটু ওয়েট করো, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। এই বলে লোকটা ইঞ্জেকশন দিয়ে দেয় শিউলির শরীরে। 5 মিনিটের মধ্যে শিউলি ঘুম থেকে উঠে গেল। মেঘকে দেখে বলতে লাগলো, ভাইয়া তুমি আমার রুমে কি করো, আর আমার রুমে কখন আসলে? ঘরের ভিতরটা দেখ তো তুই কোথায় আছোস, আর এটা তোর রুম কি করে হলো? শিউলি পুরো ঘরে তাকিয়ে দেখে এটা তার রুম না, এটা অন্য কারোর রুম হবে। এইসব ভাবতে ভাবতে বলতে লাগলো, ভাইয়া এটা আমি কোথায় চলে আসলাম, আর আমাকে নিয়ে এসেছো কে? প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো, আমি বাসায় যাব। আরে বাসায় তো নিয়ে যাবই, আগে কথাগুলো শুনবি তো নাকি? না শুনলে কিন্তু এইখানে ফেলে রেখে চলে যাবো, পরে বুঝবি কি হয়। বলো কি বলবে।
বাসা থেকে যদি কেউ জিজ্ঞেস করে তুই কোথায় ছিলি, তাহলে বলবি তোর বান্ধবীর বাসায় গিয়েছিলি সকাল সকাল। এটা বললে কি হবে? বাসার সবাই তো জানে যে আমার কোনো বান্ধবী নেই, তাহলে কিভাবে বলবো যে আমার বান্ধবীর বাসায় ছিলাম? বলবি যে নতুন ভর্তি হয়েছে তাই বন্ধুত্ব করেছি, আর সকালে তোমরা ঘুমাচ্ছিলে তাই বলে যেতে পারে নাই, এইগুলো বলে দিবি, বাকিটা আমিও দেখে নিব নে। ঠিক আছে ভাইয়া, চলো এখন যাই। এই বলে মেঘ চলে গেল বাসায়। বাসার সবাই শিউলিকে দেখে নানান প্রশ্ন করছে, কোথায় গিয়েছিলি, কই ছিলি, কি করছিলি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছে। মেঘ তার চাচার কাছে গিয়ে বলতে লাগলো, চাচা আপনার সাথে কিছু কথা ছিল, যদি অনুমতি দিতেন তাহলে বলতাম কথাগুলো। মেঘ বলো, কি কথা বলবে? চাচা শিউলিকে বিয়ে দিয়ে দেন, ওর তো বয়স হয়ে গেছে, আর কত ঘরে রাখবেন? মেঘ, আমার হাতে তো টাকা নেই, কিভাবে বিয়ে দিব বলো? কেউ আমাকে 2 টাকা ধারও দিবে না। চাচা আপনি টাকা নিয়ে চিন্তা করতে হবে না, ছেলের পরিবার সব কিছু বহন করবে। আপনি যদি রাজি থাকেন তাহলে বলেন, আমি ফোন দিয়ে বলে দিই, কালকে চলে আসবে ওরা। ঠিক আছে, বলে দাও। তবে ছেলে যদি ভালো হয় তাহলে আমার বিয়ে দিতে অমত নেই। তুমি ছেলের ব্যাপারে সব কিছু খোঁজখবর নিও, ঠিক আছে? ঠিক আছে চাচা। এই বলে মেঘ চলে গেল তাদের বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাব্বি ফোন দিয়েছে। কিরে, তোর চাচাতো বোন মিমকে পাইছস নাকি? পাইছি। তা তুই কি এখনও কাজ করিস নাকি? আমার আসতে হবে। আসলে তো ভালো হয়, একা একা কাজ করতে ভালো লাগে না রে। তা আসবি নাকি তুই? আচ্ছা আমি আসতেছি, তুই কাজ করতে থাক। এই বলে মেঘ ফোনটা কেটে কাজের উদ্দেশ্যে হাঁটা দিল। কিছুক্ষণের মধ্যে চলে আসলো রাব্বির কাছে। দুজন মিলে মিশে কাজ করতে লাগলো। কাজ শেষ হতে মহাজনের সাথে দেখা করে তার বাসায় চলে গেল। পরের দিন সকালে ফারহানের পরিবার মেঘের বাসায় আসলো। মেঘ আর ফারহান বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় ফারহান বলে উঠল, আচ্ছা মেঘ, বিয়ের পর তো আমি বেশি কাজ করতে পারবো না, আমার জায়গায় তোমাকে বসাতে চাই, প্লিজ মানা করো না। তুমি আমার জায়গায় তুমি বসে দেশে রক্ষা করো। কিন্তু ফারহান ভাই, আমি কি করে পারবো? কিন্তু সব আমি তো এর আগামাথা কিছুই বুঝি না, আর আপনার লোকেরা কি আমার কথা মানবো নাকি? মানবে, অবশ্যই মানবে। আগে থেকে তুমি আমার সাথে চলে যাবে আমার ডেরায়, আমি সবাইকে বলে দেবো, আর পিস্তল কী করে চালাতে হয় ওইটাও শিখিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, সেটা না হয় দিয়েন। এখন ঘরে চলেন। আর শিউলিকে আপনার পছন্দ হয়েছে নাকি? পছন্দ হলে বলে দেন সবাইকে, তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক। আমি চাইছিলাম অনুষ্ঠান না করে কাজী থেকে বিয়ে পড়ে ফেলতে, যাতে এত কিছু আয়োজন না করতে হয়। আর আমি যৌতুকে সব কিছু নেব না, আমার বাসায় যা আছে ওই সব দিয়ে একটা বিক্রি করে খাই, তাহলে 50 বছরে শেষ হবে না। এইসব আপনি কথা বলে নিন, আমি ভাই এসব কিছুই বুঝি না। এই বলে দুজন হাসতে হাসতে ঘরে চলে যায়। অল্প কিছু খাবার আয়োজন করেছে। সবাই কথা বলছে যে আজকেই কাজে ডেকে বিয়ে পড়িয়ে দিয়ে যাবে শিউলিকে। এমন সময় শিউলি মেঘকে ডেকে তার ঘরে নিয়ে গেল আর বলতে লাগলো, মেঘ, আমি তোকে খুব ভালোবাসি রে, আমি তোকে ছাড়া বাঁচবো না। শিউলি, এটা তোর আবেগ, আর আমার কাছে থাকলে তুই কখনো সুখী হবি না। আমার কিছুই নাই, নুন আনতে পান্তা ফোড়ায়, আর ওর সব কিছু আছে, দেখবি তুই অনেক সুখে থাকবি। চল, এখন বাইরে মানুষ কি বলবে বুঝতে পারছিস? শিউলিকে নিয়ে বাহিরে চলে গেল। মেঘ ফারহানের কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, ভাই তোমাকে অনেক পছন্দ হয়েছে শিউলির, এখনই কাজে ডেকে ফেলো, বিয়েটা হয়ে যাক, শুভ কাজে দেরি করতে নাই। এখন না, রাতে হবে বিয়ে। মেঘ চলো, তুমি আমার সাথে কাজ আছে একটা। চলো। মেঘকে নিয়ে ফারহান চলে গেল তার ডেরায়। সবাইকে বলে দিল যে মেঘ তাদের লিডার। এইখানে সকল কাজ মেঘকে বুঝিয়ে দিতে লাগলো। রাতে মেঘ আর কিছু লোক মিশনের জন্য রেডি হয়ে চলে গেল একটা জায়গায়। সবাই ঘাপটি মেরে বসে আছে, এমন সময় কয়েকটা গাড়ি আসতে লাগলো। মেঘের লোকেরা বলতে লাগলো, সবাই গাড়ির চাকাগুলো ফাটিয়ে দে পিস্তলে সাইলেন্সার লাগিয়ে। আর ভাই, আপনার কিছু করতে হবে না, আপনি শুধু দেখেন, আর যদি সুযোগ পান তাহলে না হয় গুলি করবেন। ঠিক আছে, তোমরা তাহলে কাজ করতে থাকো। মেঘ দেখছে আর শত্রুদের মাঝের মধ্যে গুলি করছে। কিছুক্ষণের মধ্যে শত্রুপক্ষের সকল লোক মারা গেল, শুধু তাদের লিডার বেঁচে আছে। মেঘের লোকেরা তাদেরকে বলতে লাগলো, এই বল, তোদের চূড়ার কাজ আর কোন কোন দিকে হচ্ছে, তাড়াতাড়ি বল, তা না হলে গুলি করতে বাধ্য হব। আজকে এইখান দিয়েই আমাদের কাজ ছিল, অন্য কোথাও না। তোর অ্যাকাউন্টের সব টাকা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার কর, তা না হলে
বুঝতে তো পারছিস কি করতে পারে। ভাই ট্রান্সফার করে দিয়েছি, আপনি দেখে নেন। টাকাগুলো ট্রান্সফার করতেই তাকে গুলি করে মেরে ফেলল মেঘের লোকেরা। এটা দেখে মেঘ বলতে লাগলো, সব কিছু যখন নিয়েই নিয়েছো তাহলে মারার কি দরকার ছিল তাকে? ছেড়ে দিলেই তো আর আসতো না এই দেশে। ভাই আপনি হয়তো নতুন, এর জন্য কিছু জানেন না। কুত্তার লেজ যেমন কখনো সোজা হয় না, ঠিক তেমনই এই শালাদের ছেড়ে দিলে আবার কয়েকদিন পর এসে মেয়ে পাচারের কথা শুরু করবে, এর জন্য মেরে ফেলেছি। ও আচ্ছা, তো চলো এখন বাসে চলে যাই নাকি? আর কোনো কাজ আছে নাকি এখানে? না ভাই, আর কোনো কাজ নেই, এখন আমরা বাসায় চলে যাব। লাশগুলো পুলিশ এসে নিয়ে যাবে, আমাদের কিছু করতে হবে না। ঠিক আছে চলো। আচ্ছা তোমাদের তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, ওই মেয়েটা কি করেছে, ছেড়ে দিয়েছো নাকি? হ্যাঁ ভাই, এই মেয়েদেরকে ছেড়ে দিয়েছে কারণ অনেক টর্চার করেছে ভাই। ইলেকট্রিক শক দিয়েছে, সব কিছু রেখে দিয়েছে মেয়েটার কাছ থেকে। ও আচ্ছা, তার কোনো মিশন আছে নাকি আজকে বা কালকে? না ভাই, আর কোনো মিশন নাই। মিশন থাকলে আপনাকে আমরা ফোন দিয়ে জানিয়ে দিব। ঠিক আছে, জানিয়ে দিও। মেঘ চলে গেল তার বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে, এমন সময় মেঘের ফোনটা ভিজে উঠল। তাকিয়ে দেখে ফারহান ফোন দিয়েছে। মেঘ আজকে কেমন লাগলো? মিশন ভালো লেগেছে তো? তোমার কোনো অসুবিধা হয় নাই তো? না ভাই, কোনো অসুবিধা হয় নাই। আপনি কি কালকে আসবেন নাকি? কোনো কাজ নেই, গিয়ে কী করব? তোমার ভাবিকে সময় দেই, কয়েকটা দিন পরে না হয় যাবো না, আর 2 দিন পর তো যাইতেছি হয় তোমাদের বাসায়। ঠিক আছে ভাই, আসেন তাহলে। এই বলে মেঘ ফোন কেটে দিল। দেখতে দেখতে কেটে গেল 3টি বছর। আজকে মেঘের নতুন কোম্পানি উদ্বোধন হবে। এই শুভেচ্ছায় সকলে দাঁড়িয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রীর অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যে চলে আসলো মাননীয় প্রধানমন্ত্রী। অফিস উদ্বোধন করে ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে সবাই বড় একটা কেবিনে গিয়ে বসে পড়লো। দুপুরের খাবার খেয়ে বসে আছে, এমন সময় প্রধানমন্ত্রী বলতে লাগলো, মেঘ এই নাও, আমার তরফ থেকে এটা দিলাম, কারণ গত 3 বছরে আমাদের দেশ থেকে একটাও নারী পাচার বা অন্য কিছু হয়নি। আর ফারহান, এই নাও, এটা তোমার জন্য। স্যার, এটা আমার যোগ্য না, এটা মেঘের অযোগ্য কারণে সেদিন রাত পরিশ্রম করেছে, কাজে এটা মেঘের পাওয়া জরুরি। মেঘের জন্য বড় উপহার আমার মেয়ে দিবে নিজ হাতে। কিছুক্ষণ অপেক্ষা করো, আমার মেয়ে আসতেছে। সবাই টুকটাক কথা বলছে, এমন সময় কেবিনে একটা মেয়ে প্রবেশ করলো। মেয়েটাকে দেখেই তো মেঘ আর ফারহান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ আর ফারহান কিছুই বলল না তাকে। মেয়েটা কেবিনে এসে বলতে লাগলো, আব্বু এই না উপহার তার জন্য, তুমি নিজ হাতে দিবে ওকে। মা তুই নিজেই দে, আমি দিব কেন? ঠিক আছে আব্বু, আমি নিজেই দিচ্ছি, এই নেন আপনার উপহার। এই বলে মেঘের হাতে গাড়ির চাবিটা দিতে যাবে, এমন সময় মেঘকে দেখে পরি বলতে লাগলো, কিরে তুই এইখানে? মা তুই মেঘকে চিনিস না নাকি? হ্যাঁ বাবা, আমি মেঘকে আর এই ফারহান গ্রুপ অফ কোম্পানির মালিককে খুব ভালো করেই চিনি। 3 বছর আগে এই ফারহান আমাকে বিদ্যুৎ শক দিয়েছিল। 1 বছর আমি হাসপাতালে ছিলাম। কি ফারহান, পরি এসব কি বলতেছে? সব কিছু সত্যি নাকি ফারহান? জি স্যার, সব কিছু সত্যি, তবে আপনি আসল সত্যিটা না জেনে যাচাই করে কারো উপর অ্যাকশন নিতে পারবেন না। আসল সত্য কথাটা কি আমি জানতে চাই, তাড়াতাড়ি বলো। তাহলে শুনেন, 3 বছর আগে আপনার মেয়ে মেঘের এলাকায় যায় মেয়ে পাচার করতে। ওইখান থেকে মেয়ে ধরে নিয়ে এসে বিক্রি করে দিতে চাইছিল, কিন্তু প্রথম দিন মিস্টেক হয়ে যাওয়ার পর সেই পরের দিন আবার আসে মেঘের এলাকায়। ওই রাতেই আমার স্ত্রী মানে মেঘের চাচাতো বোনকে ড্রাগস করে দিয়ে বুঝিয়ে বালিয়ে তার গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু নিতে পারেন নাই আপনার মেয়ে আমাদের এলাকার জন্য। ওই দিন আপনার মেয়ে আমাদের কাছে ধরা পড়ে যায়। পরে মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তাকে কি করব, মেয়ে কিছু বলে নাই। পরে আমি আপনার মেয়েকে বিদ্যুতের শকটাও দিয়েছি। এখন আপনি এর বিচার করেন। এখানে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ছি পড়িচ্ছি, আমি কখনোই ভাবতে পারি নাই যে তুই এমন একটা কাজ করতে পারবি। এখন তোকে আমার মেয়ে হিসাবে দেখতেও ঘৃণা হচ্ছে। তুই আমার সামনে থেকে চলে যা, তোকে আর আমি দেখতে চাই না। বাবা আমাকে মাফ করে দাও, আমি তো আর এখন এইসব কাজ করি না। আমি এখন ভালো ডাক্তার হয়েছি এখন, প্লিজ বাবা আমাকে মাফ করে দাও। আমি মাফ করার কে? আমি তোর কেউ না, যা এখান থেকে। মেঘ, ফারহান, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি।
আমার মেয়ের হয়ে। তুমি তাকে মাফ করে দাও। আরে স্যার, ক্ষমা চাইতেছেন কেন? ক্ষমা চাইতে হবে না, আপনি আমার বড়। আর পরে হয়তো ভুল করেছে, আমি ওইসব ভুলে গেছি, এখন আর ওইসব মনে করতে চাই না। ঠিক আছে মেঘ, এই নাও তোমার গিফট। আমি যাই তাহলে আজকে, আবার অন্য দিন আসবো। ঠিক আছে স্যার। সবাই চলে গেল। মেঘ আর ফারহান বসে বসে ভাবছে কি থেকে কি হয়ে গেল এতক্ষণ। যেখানে ভেবেছিল অন্য কেউ হবে, কিন্তু সেটা না হয়ে চিরচেনা মুখ সামনে চলে আসলো। মেঘ, এইসব ভেবে আর কি হবে, এখন কাজ শুরু করে দাও। সকল কিছু তো কমপ্লিট মিশন বসানো হয়েছে। আর পার্টি চিন্তা করো না, পার্টি আমি এনে দেবো, তুমি শুধু কাপড় বিক্রি করো। ঠিক আছে ভাই, 20 = 20 লাগিয়ে দিয়েছি, দেখি কেমন চলে যায় কাপড়টা। দেখো। মেঘ আর ফারহান কথা বলছে, এমন সময় মেঘের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ, আমি আপনার সাথে দেখা করতে চাই বিকেলে, আপনি রাকিব ক্যাফেতে চলে আসবেন। ঠিক আছে, আসবো নি। কে ফোন দিয়েছিল? প্রধানমন্ত্রীর মেয়ে আমার সাথে দেখা করতে চাইতেছে বিকালে। যাবো নাকি যাবো না এটাই ভাবতেছি। আপনি কি বলেন, যাবো এখানে? হ্যাঁ যাও, ডেকেছে যখন যেতেই হবে, মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে বলে কথা, না গেলে তো আবার আমাদের ক্ষয়ক্ষতি হবে। ঠিক আছে ভাই, চলেন এখন একটু অফিসটা ঘুরে দেখি কেমন কাজ চলতেছে, বিকালে না হয় চলে যাবো এখান থেকে। তুমি ঘুরে ঘুরে দেখতে থাকো, আমি বাসায় যাব। একটু শিউলি বারবার ফোন দিতেছে, কিসের জন্য জানি না। ঠিক আছে, যান তাহলে। ফারহান চলে গেল। এইদিকে মেঘ ঘুরে ঘুরে দেখতে লাগলো পুরো অফিসটা। দেখা দেখি শেষ করে কেবিনে এসে বসতেই পরীর ফোন কল। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আপনি কোথায় আছেন এখন? আসেন নাই কেন? 5টা বেজে গেছে, খেয়াল আছে নাকি আপনার? মেঘ ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5টা 5 বাজে। এটা দেখে বলতে লাগলো, একটু বসেন, আমি আসতেছি। এই বলে ফোনটা রেখে গাড়িটা নিয়ে সোজা চলে গেল ক্যাফেতে। গিয়ে দেখে পরি বসে আছে এক কোণার একটা টেবিলে। মেঘ গিয়ে বসতেই বলতে লাগলো, এত দেরি হলো কেন? কোন মেয়ের সাথে ছিলেন আপনি? কোন মেয়ের সাথে থাকবো আবার, একাই ছিলাম। নতুন অফিস, একটু আর একটু কাজ থাকতেই পারে, তাই না? হয়েছে, আমাকে আর কাজ বোঝাতে হবে না। আপনাকে যেটার জন্য ডাকলাম আপনি শুনুন ঠিক মতো, না হলে কানের নিচে মারবো 2টা। আমাকে ভয় দেখাচ্ছেন নাকি আপনি? এটা যদি ভয় হয় তাহলে ভেবে নেন ভয় দেখাচ্ছি। কালকে আপনি আপনার পরিবার নিয়ে আমার বাসায় যাবেন। আপনার বাসায় যাব কেন? ওইখানে তো আমার কোনো কাজ নেই। আপনার কাজ নাও থাকতে পারে, আমার কাজ আছে। এখন বলেন, আপনি যাবেন নাকি আমরা আসবো? আপনারাই আসেন, আমার সময় নেই আসার। তবে কিসের জন্য যাবেন ওইটা তো বলবেন না, না বললে আমার বাসার ঠিকানাও দিব না। আপনাকে বিয়ে করতে যাব, হয়েছে? এখন আপনার ঠিকানা দেন তাড়াতাড়ি। আমার অফিসের পাশে যে বাড়িটা ওইটাই আমাদের বাড়ি। সত্যি তো নাকি আবার মিথ্যে বলতেছেন? আমি কখনো মিথ্যা কথা বলি না। আর কোনো কিছু জানার থাকলে বলেন, আমি বলে দিতেছি। আর না জানার থাকলে আমি গেলাম, এখন কাজ আছে অনেক। ঠিক আছে যান, যা কথা বলে কালকেই বলবো, আজকে আর বলতে হবে না। মেঘ চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে যে তার গ্যাং থেকে ফোন এসেছে। ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, ভাই, আজকে রাতে একটা মিশন আছে, আপনি কি আসতে পারবেন নাকি আমরা চলে যাব? তোরা রেডি হ, আমি আসতেছি। আর আমার লেজার লাইটটা নিয়ে চল, যেটা দিয়ে অনাহাসে মানুষের হাত কেটে ফেলা যাবে। ভাই, ওটা নিয়ে যেতে হবে না, আমাদের ডেরার কাছে মিশন হবে, দরকার লাগলে ওদের ওইখানে এনেই মারবো। ঠিক আছে, তাহলে তোরা রেডি হ। আচ্ছা ভাই। মেঘ ফোনটা কেটে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো তার ডেরার উদ্দেশ্যে। 10 মিনিটের মধ্যে চলে গেল তার ডেরায়। গিয়ে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। মেঘও রেডি হয়ে সাথে সাথে যেতে লাগলো। এমন সময় মেঘের গ্যাংয়ের একজন লোক বলে উঠল, ভাই, গাড়িটা কিনেছেন নাকি? না রে, গাড়ি কিনি নাই, গাড়িটা প্রধানমন্ত্রী দিয়েছে আমাকে গিফট হিসেবে। আর তোদের জন্য আমি গিফট এনেছি, কালকে দিয়ে যাবো না। আর যদি মিশন না থাকে তাহলে কয়েকজন করে না হয় বাড়ি থেকে ঘুরে আয়, অনেক দিন তো হলো বাড়িতে যাস না। ভাই, এখন বেশি মিশন নাই, আজকে একটা আছে, 10 দিন পর একটা আছে, এরপর আর মিশন নাই। তাহলে 20 থেকে 30 জন কালকে চলে যাস বাড়িতে, তো টাকা নিয়ে আর গিফটগুলো নিয়ে। ঠিক আছে ভাই। মেঘ আর তার দলবল কথা বলছে, এমন সময় একটা গুলি এসে গাড়ির লডে লাগে। সবাই সতর্ক হয়ে নিচে নেমে যায়। ড্রাইভার গাড়িটা আরও সামনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ পিছন থেকে দেখতে পেল একটা গাড়ি আসছে, অনেক লোক সেইখানে। মেঘ তার 2টা পিস্তল বের করে গুলি করতে লাগলো তাদের উপর। কারোর মাথায়, কারোর গলায়, কারোর বুকে গুলি করতে লাগলো।
কিছুক্ষণের মধ্যে 10 জন মরে গেল। মেঘ গাড়ির কাছে যেতেই টিং 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 করে শব্দ হতে লাগলো। মেঘ গাড়ির নিচে তাকিয়ে দেখে টাইম বোমা লাগানো। 2 মিনিট সময় আছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, এই সবাই এখান থেকে পালা, না হলে আমরা মরে যাব। গাড়ির নিচে টাইম বোমা লাগানো আছে। মেঘের কথা শুনে সবাই দৌড়ে সামনে চলে গেল। কিছু দূর যেতেই ফটাস করে বোমটা ফুটে গেল। মেঘ আর তার লোকেরা বসে আছে, এমন সময় পিছন থেকে কয়েকটা লোক এসে মেঘ আর তার লোকেদের মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে লাগলো, কিরে, আমাদের না মারতে এসেছিলি? এখন তো তোরাই মরবি। আরে আমাদের মারতে হলে তোদের আরও 7 বার জন্ম নিতে হবে, এরপর না হয় আমাদের মারতে আসিস। এই বলে মেঘ তার কোমর থেকে পিস্তলটা বের করে লোকগুলোর বুকে গুলি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সবাই চিৎফটাং হয়ে শুয়ে আছে। ভাই, আমরা তো ভেবেছিলাম আজকে আমরা মরেই যাব, কিন্তু আপনি আমাদের পাশে থাকলে কখনো এইসব চিন্তা আসবে না মাথায়। আমি যতদিন বেঁচে আছি তোদের কিছু হতে দিব না রে। আর শোন, তোরা সব আমার সেফটিতে থাকবি, যাতে গুলি লাগলে কিছু না হয়। আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দেখি তোদের কিছু ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে ভাই, দেখেন। মিশন শেষ করে মেঘ তার গ্যাংকে নিয়ে চলে গেল ডেরায়। কিছুক্ষণ রেস্ট নিয়ে গাড়িটা বের করে সোজা বাসায় চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই মেঘের মা তার ঘরে আসলো আর বলতে লাগলো, কি রে মেঘ, এত রাতে কোথায় গিয়েছিলি? তোর বাবা তোকে কি যেন বলবে বলেছে। আচ্ছা সকালে শুইমনি, এখন না হয় ঘুমাই, তুমিও ঘুমিয়ে থাকো গিয়ে। আচ্ছা ঘুমা তাহলে। মেঘ ঘুমিয়ে গেল। সকালে পরীর ডাকে ঘুম ভাঙল। পরীকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এত সকালে এইখানে কি করো? আমি আমার বাসায় এসেছি, তাতে তোমার কি? চুপচাপ শুয়ে থাকো, আমি তোমার বুকে ঘুমোবো। না মেয়ে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার বুকের ওপর শুয়ে থাকবেন? খাইয়ে আর কাম পান নাই, সরেন তো আমার সামনে থেকে। এই বলে মেঘ ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলো। খাওয়া দাওয়া করে সোজা অফিসে চলে গেল। বসে বসে কাজ করছে, এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। মেঘ, তুমি কোথায় আছো এখন? তোমাদের বাসায় আসো তাড়াতাড়ি। কিন্তু স্যার, অফিসে তো আমার কাজ আছে, এখন যাই কি করে বলেন তো? তোমাকে আসতেই হবে, যে করেই হোক না কেন। তাড়াতাড়ি আসো, ফোন রাখলাম এখন। মেঘ কাজ রেখে তার বাসায় চলে গেল। কলিং বেল দিতেই পড়ি এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আপনি এখনো যান না এখান থেকে? একবার যখন এসে পড়েছি তখন তো আর যাব না, এটা মনে রাখেন। আবু ভেতরে আছে, তাড়াতাড়ি যেতে বলেছে। মেঘ ভিতরে চলে গেল। প্রধানমন্ত্রীর পাশে বসে বলতে লাগলো, এত জরুরি আসতে বলেছেন যে, কিছু কি দরকার আছে নাকি? দরকার তো আছেই, বসো এখানে, বলতেছি সব কিছু। এরপর প্রধানমন্ত্রী মেঘকে সব কিছু বলতে লাগলো। প্রধানমন্ত্রীর কথা শুনে মেঘ কিছুটা চিন্তা করে বলতে লাগলো, দেখেন স্যার, আমি এখন বিয়ে করতে পারবো না, আমি আরও 2 বছর পর বিয়ে করব। আপনার মেয়ে যদি 2 বছর পর বিয়ে করতে পারে আমাকে, তখন আমিও তাকে বিয়ে করতে পারবো। ঠিক আছে, আমি 2 বছর পরই বিয়ে করব, তবে আমি আজ থেকেই বাসায় থাকবো, আমাকে মানা করতে পারবেন না। এটা হয় না, আপনি আপনার বাসায় থাকবেন, দরকার পড়লে আমাদের বাসায় আসবেন, ঠিক আছে? আচ্ছা মেঘ, তুমি এখন বিয়ে করলে কি সমস্যা, এটা তো বলো শুনি। আমি মাত্র নিজের পায়ে দাঁড়াতে চাইতেছি, তাই এখনই চাই না বিয়ে করে পাঁঠার বলি হতে। মেঘের কথা শুনে সবাই হেসে দিল। ওইদিকে পরী রাগের চরম মাত্রায় উঠে গেছে। মেঘের কাছে সে ঠাস করে মেঘের গালে 2টা চড় মেরে দিল। এটা দেখে তো সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বিয়ে করলে তো পাঁঠার বলি না, বাঘের বলি হতে হবেই, বলে রাখলাম। আব্বু, আমি গেলাম বাসায়, আর আসবো না কখনোই এইখানে। পরী চলে গেল। এখনো সবাই হাঁ করে তাকিয়ে আছে। মেঘ তার রুমে গিয়ে আয়নায় তার গালটা ভালো করে দেখতে লাগলো। পুরো 5 আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। কোনো মতে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল মেঘ। বিকালে ঘুম ভাঙতেই মেঘের আম্মু বলতে লাগলো, কি রে, কোথায় যাইতেছিস? অফিসে যাচ্ছি কেন? তোর গালের অবস্থা দেখেছিস কি হয়েছে? ফুলে পুরো বালিশ হয়ে গেছে। কেন বলতে গেলি ওই কথাটা? তুই তো জানিস ওই এখন কার মেয়ে, মানুষের রাগটা একটু বেশি হয়ে থাকে। আম্মু, আমি কি জানতাম নাকি যে এতটা রেখে আমাকে চড় মারবে? তুই রুমে যা, আমি ফোন দিতেছি পরীকে মেডিসিন নিয়ে আসার জন্য। না আম্মু, আর ডাইনিকে ফোন দেওয়ার দরকার নেই, আমি নিজে নিজ থেকে মেডিসিন নিয়ে নেব না। মেঘের মুখ থেকে ডাইনি কথাটা শুনে সোফার পিছন থেকে পরী বের হয়ে বলতে লাগলো, আমি কোন দিক দিয়ে ডাইনির মতো দেখতে বলতো? আরে তুমি তো ডাইনি না, তুমি একটা শাকচুন্নি। এই বলে মেঘ দিল একটা দৌড়।
গেটটা খোলা থাকার কারণে পরি আর মেঘকে ধরতে পারে নাই। মেঘও চলে গেল অফিসে। রাতে চুপি চুপি বাসায় ঢুকতে পেছন থেকে বলতে লাগলো, কি চান্দু, চুপি চুপি বাসায় ঢোকা হচ্ছে তাই না? যতদিন বিয়ে না করবি তোকে জ্বালিয়ে পুড়ে ছাই করে ফেলবো, এই মনে রাখিস তুই। ঠিক আছে, আমিও দেখতে চাই আমাকে কীভাবে পুড়িয়ে ছাই করে ফেলো তুমি। শুধু দেখতে থাক তুই। মেঘ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। রাত প্রায় 3টা। মেঘ অনুভব করতে লাগলো তার বুকের ওপর কেউ শুয়ে আছে। ডিম লাইটটা জ্বালাতেই দেখতে পেল পরি তার বুকের ওপর শুয়ে আছে। মেঘ যেই চিৎকার দিতে যাবে এমন সময় পরি তার ঠোঁট দুটো মেঘের ঠোঁটের সাথে চেপে ধরে। মেঘ আর কিছু বলতে পারে না। 10 মিনিট পর পরি মেঘকে ছেড়ে দিয়ে চলে যেতে যাবে এমন সময় মেঘ বলে ওঠে, চলে যাইতেছেন কেন? থাকেন এই ঘরে, আমি না হয় সোফায় থাকি। না, আপনার কষ্ট হবে। আপনি খাটেই থাকেন, আমি পাশের রুমে আছি। যদি কোনো কিছু লাগে তাহলে ডাক দিন আমাকে, আমি চলে আসবো। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি আমার পাশে এসে শুয়ে থাকতে পারেন। আমার কোনো অসুবিধা নেই, অসুবিধা আপনার আছে এটা বলতে পারেন। আমার থাকলে কি আর বলতাম পাশে এসে শুয়ে থাকার জন্য? আসলে ইসলামী শরিয়াতে বিয়ের আগে তার হবু স্ত্রীর সাথে থাকতে নেই মনে হয়। আমি এত বেশি জানি না, তাই বলছিলাম আর কি। ঠিক আছে, আমি পাশের রুমেই থাকি। পরি চলে গেল পাশের রুমে। এই দিকে মেঘ ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমাতে পারছে না। দেখতে দেখতে ফজরের আজান দিয়ে দিল। মেঘ উঠে ফজরের নামাজ আদায় করে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সকাল 10টা এমন সময় মেঘের আম্মু এসে ডাকতে লাগলো মেঘকে, এই মেঘ উঠ না, আর কত ঘুমাবি? সকাল হয়েছে সেই কখন। ফারহান ফোন দিয়েছে কতবার, খেয়াল আছে তোর? কি বলো আম্মু, কয়টা বাজে এখন? কটা আর বাজবে? 11:45। তোকে সেই কখন থেকে ডাকতেছি, তোর উঠার কোনো নামগন্ধই নেই। তুমি গিয়ে খাবার রেডি করো, আমি আসতেছি ফ্রেশ হয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। মেঘের আম্মু চলে গেল। এই দেখে মেঘ ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে গেল। নিচে খাওয়া দাওয়া করে সোজা অফিসে চলে গেল। গিয়ে দেখে ফারহান কাজ করছে। কি রে, কখন আইসোস? আমি তো সকাল 7টায় এসেছি। 5 জন পার্টি এসেছিল, তাদের কাপড় দিয়ে দিলাম। 20 × 20 and 240 টাকা গজ বিক্রি করেছি। ভালো করেছিস। আসলে রাতে ঘুমাই নাই, সকালে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। একটু আগেই আম্মুরটাকে ঘুম থেকে উঠে এলাম। তুই একটু হিসাব করে নে, আমি বাসায় চলে যাইতেছি। শিউলিকে নিয়ে হাসপাতালে যাব, আজকে ডেলিভারি করবে। আচ্ছা যা তাহলে, আমি বিকালে আসতেছি হাসপাতালে। ঠিক আছে আয়। ফারহান চলে গেল। এইদিকে মেঘ হিসাব করে সকল পার্টিকে বিদায় দিয়ে গোডাউনে দেখতে লাগলো আর কতটুকু মাল আছে। সকল কিছু দেখে মেঘের সকল শ্রমিকদের ডাক দিয়ে বলতে লাগলো, আজকে যেইভাবে বিক্রি হয়েছে আশা করি এইভাবে বিক্রি হলে আমরা খুব তাড়াতাড়ি লাভবান হয়ে যাব। আশা আছে আরও কয়েকটা অফিস তৈরি করার। ঠিক আছে স্যার, আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। আমরা আপনার পাশে আছি স্যার, আপনি শুধু আমাদের দিকটা একটু দেখবেন। তোমাদের সবার দিকটাই খেয়াল রাখবো। তোমরা কাজ করতে থাকো, আমি বাসায় যাচ্ছি। রাতে আমরা আসবো, কিছু সুতা আসবে। ঠিক আছে স্যার। মেঘ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই মেঘের আম্মু এসে দরজা খুলে দিল। কি ব্যাপার আম্মু, তোমরা কোথাও যাইতেছো নাকি? শিউলির মেয়ে হয়েছে, তাকে দেখতে যাইতেছি। তুই যাবি না নাকি? যাবো, তোমরা যাও, আমি একটু পর আসতেছি। মেঘের বাবা চলে গেল হাসপাতালে। দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। আজকে মেঘের বিয়ে। সবাই রেডি হয়ে বসে আছে। মেঘ রেডি হচ্ছে এমন সময় রাব্বি আসলো তার রুমে। কিরে মেঘ, আমাকে ভুলে টুলে গেছিস নাকি? তোকে ভুলবো কি করে রে? একসাথে ফার্মে কাজ করেছি, আজ তোকে ভুলে যাব? তুই এটা ভাবতে পারলি কি করে? চল জুম্মার নামাজ পড়ে এরপর ভাবির বাসায় যাব। চল। মেঘ আর রাব্বি দুজন মিলে জুম্মার নামাজ আদায় করে চলে গেল কমিউনিটি সেন্টারে। ওইখানে তাদের বিয়ে হবে। খাওয়া দাওয়া শেষ হতেই মেঘ আর পরীর বিয়েটা করিয়ে দিয়ে কাজে চলে গেল। পরীকে নিয়ে মেঘ তাদের বাসায় চলে আসলো। সবাই বউকে বরণ করে ঘরে নিয়ে গেল। এইদিকে মেঘ বাহিরে দাঁড়িয়ে রাব্বির সাথে কথা বলছে এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার গ্যাং থেকে ফোন দিয়েছে। কি রে, এই সময় ফোন দিলি যে? ভাই, আমরা মিশনে যাইতেছি, দয়া করবেন আমাদের জন্য, যাতে মিশনটা সফল করে আসতে পারি। তোরা মিশনে যাবি আর আমাকে আগে ফোন দিবি না? মিশন কোথায় হবে লোকেশন দে, আমি আসতেছি এখন। ভাই, আপনার আসতে হবে না, আমরাই দেখে নিতে পারবো। তোকে বলেছি লোকেশন দিতে, দে তুই, আমি 10 মিনিটের মধ্যে চলে যাব এখানে। দেখেন, লোকেশন দিয়ে দিয়েছি।
মেঘ তার গাড়িটা নিয়ে সোজা লোকেশনে চলে গেল। এইদিকে পরি রুমে বসে আছে একা একা আর ভাবছে কোথায় গেছে মেঘ। কিরে, সকালে কিছু এনেছিস নাকি? ও ভাই, এই নেন আপনার ড্রোন। আর আমরা হয়তো পারতাম মিশনটা কমপ্লিট করতে। আপনার আজকের বিয়ে, আপনি আসলেন কেন? চুপ থাক, ওই দেখ লোক আসতেছে। মেঘের লোকেরা শত্রুদের দেখে গুলি করতে লাগলো। 1 ঘন্টার মধ্যে শত্রুদের মেরে মাটি চাপা দিয়ে দিল। মেঘ গাড়িতে বসে আছে, এমন সময় তার লোক এসে বলতে লাগলো, ভাই আপনি বাসায় চলে যান, আমরা আসছি সকল কিছু নিয়ে। ঠিক আছে, আমি যাইতেছি তাহলে, তোরা চলে যাস ডেটায়। মেঘ চলে গেল তার বাসায়। তার প্রায় 3টা ঘরে ঢুকতেই মেঘের আম্মু বলতে লাগলো, কী রে, কই ছিলি এতক্ষণ? তোকে যে এতবার ফোন দিলাম, ফোনটা তো রিসিভ করতে পারতি। মেয়েটা কত চিন্তা করতেছে তোর জন্য। ওখানেই ছিলাম আম্মু একটা কাজে। এই বলে মেঘ তার রুমে চলে আসলো। পরি হাতে ছুরি নিয়ে বসে আছে, এটা দেখে মেঘ ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি গো, ছুরি নিয়ে বসে আছো কেন? কোথায় ছিলে এতক্ষণ ওইটা বল আগে। একটা মিশনে গিয়েছিলাম, সরি তোমাকে বলে যাই নাই। বাসর রাতে যে তোমার মিশন আগে, তাই না? মেঘ পরীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি গো, প্লিজ রাগ করো না। দরজার বাহিরে যা, 2 মিনিট পর আসবি। ঠিক আছে। মেঘ দরজার বাইরে চলে গেল। 2 মিনিট পর ভিতরে ঢুকতেই পরি খাট থেকে নেমে এসে মেঘের পা ধরে সালাম করলো। পরীকে উঠিয়ে মেঘ তার বুকের সাথে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমার লক্ষ্মী বউ, চলো এখন 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি। চলো। মেঘ আর পরি 2 রাকাত নফল নামাজ পড়ে তাদের নতুন জীবন শুরু করলো। আরও কিছু জানতে হলে নিজেরা বিয়ে করে নেন। আর কিছু বলতে পারবো না। আজকের গল্পটা এই পর্যন্ত। আর ধন্যবাদ সবাইকে।